আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের দুঃখ, মার্কিন পুতুল ঘাঁটি। এরপর আরও জানিয়ে দিব ইরান যুদ্ধ শেষ, কৌশলী ট্রাম্প প্রশাসন। এবং সর্বশেষ জানিয়ে দিব বুনো ওল ও বাঘা তেঁতুল, তেহরান বনাম ওয়াশিংটন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল এক ভূখণ্ড মধ্যপ্রাচ্য। প্রশ্ন উঠছে, এই অঞ্চলে অস্থিরতার মূলে আসলে কারা? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, এই অঞ্চলে শান্তির সবচেয়ে বড় বাধা আমেরিকার পুতুল ঘাঁটি এবং তাদের সামরিক আধিপত্য। পারস্য উপসাগর দিবসে দেয়া বার্তায় মোস্তফা খামেনি জানান, মার্কিন প্রভাবমুক্ত মধ্যপ্রাচ্যই পারে স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত খুলতে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে হাইপারসনিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন, যা এই অঞ্চলে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। কোন পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? শক্তির ভারসাম্য কি বদলে যাচ্ছে? পারস্য উপসাগর বিশ্বের জ্বালানি ও কৌশলগত রাজনীতির কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের ইতিহাস বলছে, বহিরাগত শক্তির হস্তক্ষেপই বারবার অশান্তির জন্ম দিয়েছে। ১৬২২ সালে হরমুজ প্রণালী থেকে পর্তুগিজদের বিতাড়নের স্মৃতি আজও প্রতিরোধের প্রতীক। আর সেই ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনে মোস্তফা খামেনি বলছেন, বিদেশি শক্তির উপস্থিতি মানেই অস্থিরতা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেরাই নিরাপত্তাহীন, তারা অন্যদের নিরাপত্তা দেবে, এটা বাস্তবতার সঙ্গে মেলে না। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি আসলে নিরাপত্তা নয়, বরং নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের কৌশল, যেখানে স্থানীয় রাষ্ট্রগুলোকে নির্ভরশীল করে রাখা হয় আর সংঘাতকে ব্যবহার করা হয় অস্ত্র ও আধিপত্যের বাজার হিসেবে। ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে দেখছে জাতীয় সম্পদ হিসেবে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হোক কিংবা পারমাণবিক সক্ষমতা, এই শক্তিই তেহরানের সার্বভৌমত্বের গ্যারান্টি। তবে উত্তেজনা এখানেই থেমে নেই। আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে যাচ্ছে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ঈগল, যার গতি শব্দের চেয়েও বহুগুণ বেশি। কেন এই পদক্ষেপ? কারণ ইরানের কিছু কৌশলগত লক্ষ্যবস্তু এখন তাদের প্রচলিত অস্ত্রের নাগালের বাইরে। অর্থাৎ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আমেরিকাকে নতুন করে হিসাব কষতে হচ্ছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে ইরানের বন্দরগুলোকে ঘিরে সম্ভাব্য মার্কিন নৌ অবরোধের কথাও শোনা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, নৌ অবরোধ মানে শুধু সামরিক চাপ নয়, এটি একটি অর্থনৈতিক যুদ্ধ, যার লক্ষ্য একটি রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলা। কিন্তু বাস্তবতা হলো, ইরান খুব ভালো করেই জানে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও কিভাবে নিজেদের অর্থনীতি ও প্রতিরক্ষা শক্তিকে টিকিয়ে রাখতে হয়। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে সংঘাতের মেঘ। একদিকে আমেরিকার সামরিক ঘাঁটি, আধিপত্য আর নতুন অস্ত্রের প্রদর্শন, অন্যদিকে ইরানের দৃঢ় বার্তা, স্বাধীনতা ও প্রতিরোধী একমাত্র পথ। ইতিহাস বলছে, হরমুজ থেকে পর্তুগিজদের বিদায় যেমন এক যুগের অবসান ঘটিয়েছিল, তেমনি আজও প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে, যেখানে বাইরের শক্তির ছায়া সরে যাবে আর নিজের শক্তিতে দাঁড়াবে এই অঞ্চল? তেহরান বলছে যে নিরাপত্তা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় তা টিকে না, টিকে থাকে সেই শক্তি যা নিজের ভেতর থেকে আসে। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্য কি আবারও ইতিহাস লিখবে, নাকি বহিরাগত শক্তির পুরনো খেলার মঞ্চ হিসেবেই রয়ে যাবে? ইরান যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের যুক্তি, গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ফলে সংঘাতের সমাপ্তি ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই অভিনব ব্যাখ্যা দিয়ে আসলে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেয়ার আইনি বাধ্যবাধকতা এড়াতে চাইছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার মার্কিন সিনেটে শুনানির সময় এই ধরনের যুক্তি তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
তিনি বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে মূলত যুদ্ধের অবসান ঘটেছে। এই যুক্তিতে প্রশাসন দাবি করছে 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী 60 দিনের বেশি সামরিক অভিযান পরিচালনার জন্য কংগ্রেসের যে আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন ছিল, বর্তমান পরিস্থিতিতে তার আর দরকার নেই। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনের ভাষায় বলতে গেলে গত 28 ফেব্রুয়ারি যে শত্রুতা শুরু হয়েছিল তার অবসান ঘটেছে। যুক্তরাষ্ট্রের 1973 সালের আইন অনুযায়ী কোনো দেশে সামরিক অভিযান শুরুর 60 দিনের মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে অথবা লড়াই বন্ধ করতে হবে। শুক্রবার ট্রাম্পের সেই সময়সীমা শেষ হওয়ার দিন, কিন্তু তার প্রশাসন দাবি করছে যেহেতু যুদ্ধবিরতি চলছে তাই যুদ্ধের এই ঘড়ি এখন বন্ধ রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন মুখে যুদ্ধ সমাপ্তির কথা বললেও পরিস্থিতি এখনও থমথমে। ইরান এখনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। অন্যদিকে ইরানি তেলবাহী ট্যাঙ্কারগুলো যাতে সাগরে বের হতে না পারে সেজন্য মার্কিন নৌবাহিনী সেখানে অবরোধ অব্যাহত রেখেছে। মার্কিন সিনেটে আবারও থেমে গেল যুদ্ধ থামানোর উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ চালিয়ে যাওয়ার বৈধতা কতদিন? একদিকে আইনি সময়সীমা শেষের মুখে, অন্যদিকে মাঠে শক্তিশালী অবস্থান নিচ্ছে শহীদ খামেনির ইরান। যুদ্ধক্ষেত্রে ক্রমেই সুবিধাজনক অবস্থানে যাচ্ছে ইরান। ওয়াশিংটনের রাজনৈতিক দ্বিধা আর তেহরানের প্রস্তুতির এই দ্বৈরথে কার হাতে আসল নিয়ন্ত্রণ? আইনের দিক থেকে ট্রাম্প প্রশাসন কতটা চাপে? মার্কিন সিনেটে ডেমোক্রেটদের আনা যুদ্ধবিরতি প্রস্তাব 47 থেকে 50 ভোটে বাতিল, অর্থাৎ যুদ্ধ থামানোর রাজনৈতিক সদিচ্ছা এখনো সংখ্যাগরিষ্ঠ নয়। তবে এখানেই রয়েছে বড় বার্তা। নিজ দলের বিপক্ষে গিয়ে রিপাবলিকান 2 সিনেটরের সমর্থন আর একজন ডেমোক্রেটের বিপরীত অবস্থান প্রমাণ করে বিষয়টি আর শুধু দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। ক্যাপিটল হিলে এখন স্পষ্ট বিভাজন। একদল বলছে যুদ্ধের কৌশল পরিষ্কার নয়, আরেক দল বলছে প্রেসিডেন্টের ক্ষমতা সীমাহীন নয়। অর্থাৎ ভেতরে ভেতরে ফাটল বাড়ছে, যা ভবিষ্যতে বড় রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া 60 দিনের বেশি যুদ্ধ চালানো যায় না। আজ 1 মে, মানে সময়সীমা শেষ। এখন প্রশ্ন, ট্রাম্প কি কংগ্রেসকে পাশ কাটিয়ে যুদ্ধ চালিয়ে যাবেন, নাকি আইন মানতে বাধ্য হবেন? আইন বিশেষজ্ঞরা বলছেন এই সময়সীমা অমান্য করলে তা সরাসরি ফেডারেল আইনের লঙ্ঘন হবে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের পাশাপাশি ট্রাম্প প্রশাসন এখন আইনি যুদ্ধেও জড়িয়ে পড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মাঝে নিজেদের আরও প্রস্তুত করেছে তেহরান। নির্ধারণ করা হয়েছে লক্ষ্যবস্তু, প্রস্তুত রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল ভান্ডার। আরও আধুনিক করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতেও প্রস্তুত তেহরান। নৌবাহিনীর কমান্ডারের নতুন অস্ত্র উন্মোচনের ঘোষণাও দিচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা, যা শুধু প্রতিরোধ নয়, মনস্তাত্ত্বিক চাপও তৈরি করছে প্রতিপক্ষের ওপর। অর্থাৎ যেখানে আমেরিকা রাজনৈতিক ও আইনি জটিলতায় আটকে, সেখানে যুদ্ধের ময়দানে নিজের অবস্থান আরও সুসংহত করছে ইরান। এখন সামনে কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন 3টি সম্ভাবনার কথা। ট্রাম্প প্রশাসন 30 দিনের বাড়তি সময় নেবে, অথবা কংগ্রেসের অনুমোদনের জন্য চাপ বাড়বে, অথবা সীমিত যুদ্ধের নতুন কাঠামো সামনে আসবে। ট্রাম্প যদি বুনো ওল হয়, তাহলে ইরানও বাঘাতে তুল। ওয়াশিংটনের রাজনীতি যখন দ্বিধাগ্রস্ত, তখন তেহরান দেখাচ্ছে দৃঢ়তা। আইনের লড়াই আর কংগ্রেসের বিভাজন, সব মিলিয়ে আমেরিকা এখন এক অনিশ্চয়তার মোড়ে। আর ঠিক সেই মুহূর্তে ইরান প্রস্তুত, সংগঠিত এবং আত্মবিশ্বাসী। এই লড়াই শুধু অস্ত্রের নয়, এটি ইচ্ছাশক্তি, কৌশল আর স্থিরতার লড়াই। চাপের মুখে কে টিকে থাকবে তা নির্ধারণ করবে কৌশল, ধৈর্য আর রাজনৈতিক স্থিতিশীলতা।